রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন তার মা আবারও দেশে ফিরতে চান। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশে ফিরবেন হাসিনা। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না। কথা বলবো শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে শেখ হাসিনার অবস্থান ও গন্তব্য নিয়ে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর আছে। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা শহীদ হোসেন বলেছেন। এই কথা যদি সত্য হয় বা বাস্তবায়িত হয় তাহলে গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন বা পালিয়ে গেছেন, এটা যেভাবে বলা যায় আর কি। তার এই পালিয়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? এতে আওয়ামী লীগের কতটা ক্ষতি? না, আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে দেশে ফিরছে শীঘ্রই শেখ হাসিনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, শীঘ্রই দেশে ফিরছে ভারত থেকে শেখ হাসিনা। এমনই তথ্য দিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ডয়েচে ভ্যালির একটি সাক্ষাৎকারে, একটি ইন্টারভিউয়ে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে, তিনি বলছেন যে খুব দ্রুত অতি শীঘ্রই বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনা কি তাহলে আবারও ক্ষমতায় সক্রিয় হতে যাচ্ছে? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সজীব ওয়াজেদ জয় কি বলল আমরা সেটা দেখব। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে শেখ হাসিনা কবে, কখন, কোন সময় দেশে আসবে সে বিষয়ে আমরা আপডেট জানার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের। প্রিয় দর্শক, আমি আরাফাতুল ইসলাম কথা বলবো শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকার এবং শেখ হাসিনার অবস্থান ও গন্তব্য নিয়ে। জনাব সজীব ওয়াজেদ জয়, ডয়েচে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতেই হলো কেন? কারণ ওনার উপর তখন, বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে, জ্বালা পোড়াও চলছে, তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে। তখন তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি। আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না, এরা শুধু প্রোটেস্টার না, এরা তোমাকে হত্যা করে ফেলবে, তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে। কিন্তু এর ফলে আওয়ামী লীগের নেতা সমর্থকরা কি এক ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়ে যায়নি? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক। তবে তাদের উপর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু ওই তার আগের থেকেই, মানে সরকার পতন হওয়ার আগের থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও হামলা চলছিল। তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয়, আওয়ামী লীগের দোষ দেওয়া হয়, সেটা ঠিক না। এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ সরকার নেই, তবে নির্যাতন তো চলছে। আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যেটা একটা মিউজিয়াম ছিল, সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে। আমাদের নেতাকর্মী, কয়েকজন এমপি মারা গিয়েছেন, অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, কিছু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল। এটা তো এখন তো আমাদের সরকারের দায়ী নাই, আমাদের আওয়ামী লীগ তো এখন আর এই সংঘর্ষের জন্য দায়ী না। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনার দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না, এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন। তো এই বিষয়টা কি সত্য? না, এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা
সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয় বললাম যে না, আর সময় নেই, তোমার এখনই বেড়ে যেতে হবে। কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল? না, ওইটা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল, যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজিশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন অনুযায়ী, এটা তো হুট করে করা যায় না। আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি এখন? না, বর্তমানে নাই। আমাদের এই দেখেন, এই 3 বারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো। এটা আমাদের 3 বারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর আমরা তো ধরেন, আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি। আমরা এখানে সেটল, আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। তো সেক্ষেত্রে দেশের জন্য এত করেছি, এই যে গত 15 বছরে আমি, আপনার জানেন, আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি। এটা আমার স্বপ্ন ছিল। আমি সরকার থেকে কোনো বেতন নেই, বিনা মূল্যে আমি এই কাজটা করেছি। আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে, গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর। তারপরে যদি বাংলাদেশের মানুষ, এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই। কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি না আসেন, মানে শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে? মানে এই মুহূর্তে আসলে তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন? এখন আর এটা আমাদের দায়িত্ব নাই, কারণ এখন তো আওয়ামী লীগকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এবং যদি নির্বাচন হয়ও, আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে কিনা, আওয়ামী লীগকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা, এটা এখন কিছুই জানা নেই। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতা কর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক বা একত্র হোক, কারণ তাদের উপর নির্যাতন চলছে, তাদের জান বাঁচানো হচ্ছে আমার প্রথম দায়িত্ব। সেক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল। সবাই যে মনে করে যে আওয়ামী লীগের পপুলারিটি নাই, দেশে আপনার 17 কোটি মানুষ, 17 কোটি মানুষের মধ্যে এখনো আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে। হ্যাঁ, 100% ভোট কোনোদিন কোনো গণতন্ত্রে কোনো সরকার পায় না। আমাদের বিরুদ্ধে যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি, হ্যাঁ, এদেরকেই আপনি দেখেছেন, যারা আওয়ামী লীগ বিরোধী, তাদেরকেই দেখা গেছে। তবে আওয়ামী লীগের যারা সমর্থক, তারা কিন্তু দেশে আছে। আরেকটু বোঝার জন্য বিষয়টা, যে মানে আপনি যদি রাজনীতিতে না আসেন, সেক্ষেত্রে শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা? না, তাদের আসার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, শেখ হাসিনা এখন কোথায় আছেন, কেমন আছেন? তিনি ভালো আছেন। তিনি এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন। আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে অবশ্যই ওনার খুবই মন খারাপ। তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে। যে দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন, এই মানুষ হত্যা করা, পুলিশের উপর হামলা করা, প্রধানমন্ত্রীর উপর হামলা করা, প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা, যা সবকিছু জ্বালাও পোড়া করা, লুটপাট করা, এটা তো কোনো আন্দোলন নয়, এটা তো হচ্ছে মব, এটা তো হচ্ছে সন্ত্রাস, জঙ্গি। তো এই জায়গাতে আরেকটা বিষয় ছিল যে তিনি মানে ভারত থেকে কোথায় যেতে চাচ্ছেন, কারণ এরকম নানা রকম তথ্য শোনা যাচ্ছে যে তিনি অন্য কোথাও চলে যেতে পারেন ভারত থেকে, এরকম মানে নানা রকমের খবর আসলে পাওয়া যাচ্ছে। না, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি? না। আমরা আগে আপনার বক্তব্য থেকে শুনেছিলাম যে তিনি নাতি নাতনির সঙ্গে সময় কাটাতে চান, এবং এখন এটাও শোনা যাচ্ছে যে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে। এটা কি সত্যি? না, এরকম এটা একটা গুজব, এরকম কোনো কথা হয়নি, এরকম কিছুই হয়নি।
আপনার কি এই মুহূর্তে আপনার মায়ের সাথে দেখা করার বা ভারতে আসার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এক পর্যায়ে আমি যাব, কখন সেটা ঠিক হয়নি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর ইউনূস। এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমার কোনো মতামত নাই। আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক, তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন। কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই, দেখার অপেক্ষায় আছি। একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না, তো দেখি। আর আপনার কি মনে হয় আওয়ামী লীগকে পুনর্গঠন করতে আপনার পরিবারের কি আসলে ভূমিকা নেওয়া উচিত নয়? উচিতের এখানে তো উচিতের বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কি তারা নির্বাচন করতে দেবে, প্রশ্ন হলো সেখানে। নির্বাচন যদি নাই করতে দেয়, আওয়ামী লীগকে যদি তারা মানে মারধর করতে থাকে, তখন তো সেটা সেই চেষ্টা করে তো আর লাভ নেই, শুধুমাত্র আমাদের মানুষ মারা যাবে। কিন্তু আপনি যে আরেকটু মানে পরিষ্কারভাবে বলেন যে আপনার কেন মনে হচ্ছে, বা আপনি কি এরকম আশঙ্কা করছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না? দেখেন, ইতিমধ্যে যে আলোচনা চলছে সবকিছুর, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, এখানে কিন্তু আওয়ামী লীগের সাথে কেউ কোনো যোগাযোগ করছে না, কথা বলছে না। আমরা কি করবো? না, এটা আমাদের একটা প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের হবে এবং তাদের অগ্রাধিকার কি হবে, তা নিয়ে তো অনেক রাজনৈতিক দলের মতামত নিচ্ছেন। মহামান্য রাষ্ট্রপতি, সেনাপ্রধানও তার সঙ্গে থাকছেন। তো এই যে উদ্যোগ, এই উদ্যোগে আওয়ামী লীগকে কি আমন্ত্রণ জানানো উচিত? আপনার কি মনে হয়? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কি দেশের বাকি অর্ধেক মানুষ মানবে? সেই নির্বাচন তো বাকি অর্ধেক মানুষ যারা আওয়ামী লীগের সমর্থন, সেই নির্বাচন তো তারা কোনোদিন মানবে না। বা আওয়ামী লীগকে কি আমন্ত্রণ জানানো হয়েছে, এরকম কোন তথ্য কি আপনি জানেন? আওয়ামী লীগকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নতি হলেও দুর্নীতি এবং অপরিণামদর্শী উদ্যোগের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের কোঠায়। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? অর্থনীতি তো ধ্বংস এই গতকাল পর্যন্ত তো বাংলাদেশের অর্থনীতি ভালোই ছিল। হ্যাঁ, আপনার হঠাৎ এই কথা বলা হচ্ছে কারণ এই বছর আমি জানি জিনিসের দাম দ্রব্যমূল্য বেড়েছে, তবে দ্রব্যমূল্য সারা বিশ্বে বেড়েছে এই বছর, এই গত 1-2 বছরে। তার আগে পর্যন্ত আমাদের মানুষের মাথাপিছু আয় 3 গুণ বেড়েছে, ভারত থেকে বেশি হয়ে গেছে। তো তাতে তো এখন যে সেখানে যদি বলা হয় যে শুধুমাত্র এটা অর্থনীতি খারাপ হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতি এখনো অনেক পজিটিভ আছে। মানে এখন কি হবে অর্থনীতির আমি জানি না, তবে আওয়ামী লীগের শেষ পর্যন্ত, শেখ হাসিনা পদত্যাগ পর্যন্ত অর্থনীতি ভালোই ছিল। হ্যাঁ, গত 2-1 বছরে চাপ পড়েছিল, বাট এটা আমাদের দোষে না, এটা আমাদের দুর্নীতির জন্য না, এটা সারা বিশ্বের দ্রব্যমূল্য বেড়েছে। এটা ইউক্রেনের যুদ্ধের জন্য কারণে অনেক চাপ পড়েছে। আর দুর্নীতির কথা যখন বলছেন, একটি কথা বলবো যে আমাদের সরকারের আমলে যখনই দুর্নীতি বেরিয়েছে আমরা বিচার করেছি। এর আগে তো বাংলাদেশের কোনো সরকার দুর্নীতির বিচার করে নাই, আমরা শুধুমাত্র করেছি। আমাদের নিজস্ব লোকজন যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরা হয়েছে, চার্জ করা হয়েছে। এই যে আন্দোলন যেটা হলো এবং গত কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে চলছে, এখানে একটা বিষয় ঘুরে ফিরে আসছে যে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর বিচারের বিষয়টি ঘুরে ফিরে আসছে এবং বিচার দাবি করছে, এবং এই বিচারের দাবিতে আন্দোলনের ব্যাপ্তিও বেড়েছে। তো এই বিচারের বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং এই বিচার হতে কি করা উচিত বলে আপনার মনে হয়? না, বিচার তো অবশ্যই হওয়া উচিত, তবে সেটা তো আমাদের সরকার উদ্যোগ নিয়েছিল। আমরা একটা জুডিশিয়াল কমিশন ফর্ম করেছিলাম, 3 মেম্বারের জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল এই বিচার করার জন্য, তবে তারা তো সেই বিচারের সময় দিল না। তা এখন এটা আর আমাদের দায়িত্ব না। সামনের দিনগুলোতে বাংলাদেশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সামনের দিনে এখন আমি দেখছি যে বাংলাদেশ তো বর্তমানে যা টেলিভিশনে দেখছি, অনলাইনে দেখছি যত ভিডিও লুটপাটের, এটা তো মনে হচ্ছে যে সিরিয়ার মতন হয়ে যাচ্ছে। সেখান থেকে কতদূর উন্নতি হবে সেটা দেখা যাক। তবে এখন তো যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতনই হবে, কারণ আমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না, একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন দেখিয়েছে, অন্য কোন সরকার বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারেনি। তো এটা দেখা যাক। তবে আমি কনফিডেন্ট যে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করবে যে শেখ হাসিনার
আইন ছিল, রুল ছিল বাংলাদেশের গোল্ডেন পিরিয়ড। এইটা তারা অতি শিগগিরই বলা শুরু করবে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর আছে। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন। এই কথা যদি সত্য হয় বা বাস্তবায়িত হয়, তাহলে গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। 5ই আগস্ট তিনি দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। এখন সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনা হত্যা মামলার আসামি হিসেবে গণহত্যার দায় নিয়ে দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হবেন। পরিস্থিতিটা আস্তে আস্তে কিন্তু সেই দিকেই ধাবিত হচ্ছে। এমনকি বলা যায় শেখ হাসিনার সারা বিশ্বে আশ্রয়ের জায়গাটাও একেবারেই সংকুচিত হয়ে এসছে। পরিস্থিতি এমনই যে ভারত ছাড়া আর কেউই তাকে রাখতে রাজি হচ্ছে না। ভারত যদি রাখার ঝুঁকি নেয়, তাহলে এটা স্থায়ীভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটা পেরেক পোতা হবে। সেই ঝুঁকি ভারত নেবে কিনা এটা ভারত বলতে পারবে, কারণ ভারত জানে যদি সম্পর্কের পেরেক পোতা হয় শেখ হাসিনাকে ঘিরে, তাহলে তার যে প্রতিদ্বন্দ্বী দুই শত্রু যারা ওত পেতে থাকে সবসময় ভারতকে ঘিরে, পাকিস্তান এবং চীন, তারা কিন্তু অনেক বেশি ঘনিষ্ঠ হবে বাংলাদেশের। ফলে আরো চাপে পড়বে ভারত। ভারত কি তাদের জাতীয় স্বার্থ বিপন্ন হতে দেবে শেখ হাসিনাকে? সেই প্রশ্নের উত্তর দর্শক এখনো মেলেনি, নিশ্চয়ই পাওয়া যাবে। আপাতত তৌহিদ হোসেন যে কথাটি বলেছেন রয়টার্সকে, আমি আপনাদেরকে একটু জানাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে। এমন পরিস্থিতিতে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সতর্ক করে বলেন, এমন ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে যদি তারা শেখ হাসিনাকে ফেরত না দিয়ে অন্য কোনো অজুহাতে যদি তার দেশেই রাখার চেষ্টা করে, অথবা তার দেশ থেকে অন্য কোনো দেশে তাকে পুনর্বাসনের চেষ্টা করে। লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স টেলিভিশনকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তৌহিদ হোসেন যখন রয়টার্সকে এই কথা বলছেন, তখন ভারতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে সেই প্রশ্ন করার পর যথেষ্ট পরিমাণে বিব্রত হয়েছে তাদের মুখপাত্র। তিনি কি বলেছেন সেই কথাটি একটু পরে বলছি। আপাতত যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তার বক্তব্যকে কোট করি। শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা, প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এই নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে যদি হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতেই হবে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনা করবে। দর্শক, পরিস্থিতি নিশ্চয়ই বুঝতে পারছেন, শেখ হাসিনার ভাগ্য যে একেবারেই অনিশ্চিত, এই ব্যাপারে আর বলার অপেক্ষা রাখে না। এখন আসেন আমরা দেখি যে রয়টার্সকে যখন তৌহিদ হোসেন এমন আভাস ইঙ্গিত দিচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, তখন ভারত কি বলছে। এখানে সাপ্তাহিক যে ব্রিফিং হয়েছে, সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সাওয়াল বলছেন যে অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন, সে অনুযায়ী তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এখন তাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্ন অনুমান নির্ভর। দর্শক বুঝতে পারছেন যে তিনি শব্দটা ব্যয় করেছেন যে তাকে ফেরত পাঠানো হতে পারে কিনা, সেটি বলছেন। এই উত্তরটা এখন হবে বা প্রশ্নটা
সবকিছুই অনুমান নির্ভর। অর্থাৎ এই ব্যাপারে এখন স্পষ্ট কোনো ব্যাখ্যা ভারতের কাছে আসলে নেই। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগতভাবে ৪৫ দিন ভারতে থাকতে পারবেন। ইতিমধ্যে ৩ সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি। তবে ৪৫ দিন পার হলে কিসের ভিত্তিতে তাকে ভারতে রাখা হবে বা এর আগেই তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানো হবে কিনা এই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। দর্শক বুঝতেই পারছেন যে কথাটি যেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে, এখানে ভারতের যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ বিব্রত, কেননা ভারত এখনো শেখ হাসিনার ফয়সালা করতে পারেনি। ভারতে রাখতে গেলে যে ভারতের যে বিপদ হবে ভারত সরকার সেটা বুঝে গেছে। তৃতীয় কোনো দেশে পাঠানোর মধ্য দিয়ে ফয়সালা করতে পারতো, কিন্তু তৃতীয় দেশ খুঁজে পাওয়া এখন ভারতের জন্য কঠিন হয়ে গেছে। সব মিলিয়ে একটা অনিশ্চয়তার জাহাজে জাহাজে করে শেখ হাসিনা পথ পাড়ি দিচ্ছে। এই জাহাজ কোন কূলে ফিরবে সেটি জানার জন্য দর্শক আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন বা পালিয়ে গেছেন, এটা যেভাবে বলা যায় আর কি। তার এই পালিয়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? এতে আওয়ামী লীগের কতটা ক্ষতি হলো? না, আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে। বিকজ তিনি পালানোর মতো নন, এবং তিনি পালাতে চাননি। তিনি এরকম চরিত্রের মানুষ, জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে, তারপর তিনি সেখান থেকে যেতেন না। যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এসএসএফের মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন, এবং ওখানে সেনা প্রধানকে এসএসএফের মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে এসএসএফের যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তিরা, তারা বোঝানোর জন্য তারা শেখ রেহানার সহযোগিতা নেয়, এবং শেখ রেহানার কথাও তিনি শুনেন নাই। তিনি জিদ করছিলেন যে আমি থাকবো, যা হয় হবে। এরপর যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে, আরও হতাহত বাড়বে, এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে, এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী লীগ সবার ক্ষতি হবে। ফলে সেই জয়ের কথা সে কনভিন্স হয়ে তিনি কিন্তু গেছেন, এটা হলো বাস্তবতা। কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন, এটা একেবারেই অসম্ভব একটা বিষয়। যারা ওই ঘটনার সাথে জড়িত, সেনাপ্রধান ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, 3 বাহিনী প্রধান ছিলেন, এসএসএফের যারা লোক ছিলেন ওখানে, শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন, মতিয়া চৌধুরী ছিলেন, আরাফাত ছিলেন, ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফাত তথ্য প্রতিমন্ত্রী ছিল, হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে, অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন। তো কাজেই এগুলো তো ইতিহাস, তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবে না। আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাবো না, এখন সে পালিয়ে গেল, ইটস নট দ্য ট্রু। তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে, তিনি অবাধ্য হয়েছেন, বলে মরে যাব কিন্তু পালাবো না। পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, কিন্তু তিনি যখন দেশ ত্যাগ করলেন, আমি যেভাবে বলি পালিয়ে যাওয়া, দেশ ত্যাগ করা, পরবর্তীতে জয়ের বক্তব্যে আসছে রাজনীতি করবে না, পরপর 4 দিনে 4 রকমের স্ববিরোধী বক্তব্য। তার এটা স্ববিরোধী বক্তব্য না, এটাই বাস্তবতা। এটা বাস্তবতা হলো, এটা ভালো দিক, জয়ের ভালো দিক। প্রথম ভালো দিক, তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম, বিক্ষুব্ধ ছিলাম, সেন্টিমেন্টাল ছিলাম। তো বোকা মানুষরা করে কি একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে, কিন্তু পরবর্তীতে অবস্থার দৃষ্টিতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এই যে 4-5 বার কথাবার্তা বলেছেন, ইট মিনস যে সময়ের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে তিনি নেগোশিয়েট করতে রাজি, সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি। এটা রাজনীতির জন্য খুবই উপকারী। এই জয়ের যে এরকম যদি পরিবর্তন যদি শেখ হাসিনার মধ্যেও থাকতো তাহলে আওয়ামী লীগের এই পতন হয় না। রাজনীতিতে আসলে স্থানকাল পাত্রভেদে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এই 4 দিনে যে 4 বার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে, যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী
তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। এর কারণে গত 4 দিনে তিনি 4বার যে কথা বলেছেন 4বারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওর বাইরে আর কথা, ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি, সব মানুষ বলতো এটা পাগল, এটা বদ্ধ উন্মাদ। ফলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন, পরবর্তীতে যখন আবার নেতাকর্মীদের প্রতি অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসব, আমার মা আসবেন, আমরা আবার ফিরে আসব। তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান, বিএনপির সাথে বসতে চান। তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থির থাকতে বলেছেন। তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে, আওয়ামী লীগ বিএনপি ধরনের কোনো দল নেই। এই যে 4 কথা, আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন, কার্যকরণ স্থাপন করেন, আপনি দেখবেন যে হি ইজ রাইট এবং দিস ইজ কল্ড পলিটিক্স। সামগ্রিক অর্থে তিনি কি আসলে একটা রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন বলে মনে করেন? না, দিবেন না কেন? মূল ব্যাপারটা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট, হার্ভার্ডে পড়া এত সোজা জিনিস না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও হার্ভার্ডের চান্স পাবেন কি না হি ক্যানট টেল। তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন। তার আইকিউ লেভেল হলো অ্যাবভ 9 উপরে তার আইকিউ লেভেল। হি ইজ নট এ নর্মাল ম্যান। তার জ্ঞান বোঝার জন্য আপনাকে ওই পর্যায়ের জ্ঞানী হতে হবে। আপনাদের দৃষ্টিতে আমরা যারা বুঝি না, আমরা তাকে কেউ পাগল বলি, কেউ অটিস্টিক বলি। এর কারণ হলো তার আচরণ এলোমেলো বলি। তো সে বাংলা ভাষা জানে না কেন? সে সারা জীবন থাকছে ইংল্যান্ডে। সে 75-এর 15 আগস্টে তার বয়স কত? তার বয়স, সে পুরোটাই সময়টা ইন্ডিয়াতে পড়ছে। ফলে বাংলা তার শেখা হয়নি। সে বাংলাদেশে 2 বছরও থাকেনি। ফলে যখনই বাংলা বলি সে সেটা ইংরেজিতে অনুবাদ করে গ্রহণ করে দেন, আবার বাংলাতে তার মস্তিষ্ক অনুবাদ করে আবার সেটা আমাদের কাছে বলতে যায়। ফলে তার বাংলাটা ভালো হয় না। কিন্তু বুঝতে হবে যে তার শরীরে যে জেনেটিক, তার যে ইঞ্জিনিয়ারিং, তার বডি কনস্ট্রাকশন, এটা কি? এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদের রক্ত তার শরীরে। তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তার বাবার আইকিউ অ্যাবভ 9 এবং তাকে সবাই পাগল বলতো। আপনি যত জ্ঞানী লোক দেখেন, এই যে সলিমুল্লাহ খান দেখেন, কাছে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে পাগল। হুমায়ুন আজাদ মনে হবে পাগল। আপনি ডক্টর আহমেদ শরীফ ছিলেন। বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেইনের লেভেল অ্যাবভ 9, তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে। তো এখন জয় তো সাধারণ 10 বার ফেল করা কোনো ছাত্র না, লিখতে কলম ভাঙা কোনো মানুষ না। তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ঢাকা কলেজ থেকে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আমরা এই দেশের অবস্থায় থেকে জয়কে মূল্যায়ন করার মতো অবস্থা আমাদের নেই। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে, তিনি কি বললেন আপনারা শুনলেন। এখন আপনারা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত অভিমত কমেন্টে জানাবেন, কমেন্টে ব্যক্ত করবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? শেখ হাসিনা যদি দেশে ফেরে তাহলে শেখ হাসিনার স্বৈরতন্ত্র কি আবারও শাসনতন্ত্র, স্বৈর কায়েম শুরু হবে বাংলাদেশে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার উপাধি হয়ে গেছে স্বৈরাচারী শাসক। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা আসলে কি? ভিডিওটা শেষ করতে চাই। ভিডিও শেষ করার আগে বলবো, শেখ হাসিনা দেশে ফিরে আসুক, আমরা সেটা সকলেই চাই। আমরা সকলে চাই শেখ হাসিনা দেশে ফিরুক, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক এবং দেশে এনে তাকে কঠিন শাস্তি প্রদান করা হোক। সে যে অন্যায় করেছে, মানুষের প্রতি যে অবিচার, যে জুলুম অত্যাচার করেছে, তার সাজা তাকে ভোগ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আপনারা কি বলতেছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।